বাংলাদেশে যুক্ত হওয়া 111 ছিটমহলে উড়ল লাল সবুজের পতাকা। আজকে থেকে এই ছিটমহলবাসী নতুন জীবন বাংলাদেশের নাগরিক হিসেবে আজকে এখানে প্রতিষ্ঠিত হলো। বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে পেরে খুশি ছিটমহলবাসী। আমরা সবাই আবেগে আপ্লুত। আজকে আমার খুব ভালো লাগতেছে, কারণ আজকেই আমরা প্রথম পতাকা উত্তোলন করলাম। আসলে অনেকটা চাঁদ হাতে পাওয়ার মতন মনে হচ্ছে। শিগগিরই বিদ্যুৎ সুবিধা পাবেন ছিটমহলের বাসিন্দারা, জানালেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড চেয়ারম্যান। আমাদের ছিটমহলের সংখ্যা 27টা, 7,800 পরিবারকে আমরা বিদ্যুৎ সংযোগ দিতে পারবো। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 15ই আগস্টের হামলা শুধু একটি পরিবারের ওপর নয়, পুরো বাঙালি জাতির উপর আঘাত, বললেন প্রধানমন্ত্রী। শোকাবহ আগস্টে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। নির্বাচন নিয়ে আগের অবস্থানেই বিএনপি, নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি বেগম খালেদা জিয়ার। বান্দরবানের লামায় পাহাড় ধসে 6 জনের মৃত্যু, সারা দেশের সঙ্গে আজও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। অক্টোবরে শুরু হবে পদ্মা সেতুর মূল পাইলিং, ওয়ার্কশপে চলছে পাইল নির্মাণের কাজ। টেস্টের ফল সন্তোষজনক, দাবি সংশ্লিষ্টদের। এবং মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ নবজাতকের অবস্থা স্থিতিশীল, জানালো 10 সদস্যের মেডিকেল বোর্ড। সান্নিধ্যে না এলেও দেয়া হচ্ছে মায়ের দুধ। দীর্ঘ 68 বছর পর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ছিটমহলবাসী পেলেন স্বাধীন ভূখণ্ডের নাগরিকত্বের স্বাদ। অবসান হলো বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ছিটমহলবাসীদের রাষ্ট্রহীনতার যন্ত্রণা। প্রথমবারের মতো ছিটমহলগুলোতে উড়ল লাল সবুজ পতাকা। নিজেদের বাংলাদেশ হিসেবে পরিচয় দিতে পেরে খুশি ছিটমহলবাসী। কুড়িগ্রাম থেকে আমাদের রিপোর্টার তাফসির বাবু এবং পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুড়িগ্রামের দাসিয়াছড়া ছিটমহলে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। লাল সবুজ পতাকা গায়ে জড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করে শিশুরা। এতে উপস্থিত থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রা। এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো ছিটমহল বিনিময়। আজকে আমার খুব ভালো লাগতেছে, কারণ আজকেই আমরা প্রথম পতাকা উত্তোলন করলাম। আর আগে আমাদের অনেক সমস্যা, হয়তো স্কুল ছিল না, কিন্তু এখন স্কুল হবে। আসলে অনেকটা চাঁদ হাতে পাওয়ার মতন মনে হচ্ছে। এটা ভাষায় এতটা আমরা শান্তি পাচ্ছি, এতটা ভালো লাগতেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সবাই আবেগে আপ্লুত, কারণ এই আনন্দঘন পরিবেশটাকে আমরা উপভোগ করবার জন্য ভোরবেলায় এসেছি। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমেই ভারতবর্ষের যে 111টি ছিটমহল আজ থেকে বাংলাদেশের অন্তর্ভুক্ত হলো এবং বাংলাদেশের 51টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হলো। ছিটমহলবাসীর যে সমস্যাটা ছিল, সমস্যার চূড়ান্ত সমাধান হলো। শনিবার সকাল 7টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নীলফামারীর খারিজা গীতালদহ ছিটমহলে স্থানীয় সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকার জাতীয় পতাকা উত্তোলন করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশি নাগরিকত্বের পূর্ণ স্বাদ গ্রহণ করলো ছিটমহলবাসী। আজকে থেকে এই ছিটমহলবাসী নতুন জীবন বাংলাদেশের নাগরিক হিসেবে আজকে এখানে প্রতিষ্ঠিত হলো। আশা করছি আজকে থেকে এখানে স্বাস্থ্য সেবা, জনস্বাস্থ্য সেবা, প্রাথমিক শিক্ষা, অন্যান্য সকল সুবিধা, এখানে যোগাযোগের জন্য যে পরিকল্পনা, স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ সকলে মিলে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। গার্ড অফ অনারের মধ্য দিয়ে সকাল 6টা 1 মিনিটে একযোগে পঞ্চগড়ের 36টি ছিটমহলে বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুল আজম। এ সময় সেখানকার বাসিন্দারা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে ওঠেন। ব্যান্ড বাজিয়ে আনন্দ মিছিল নিয়ে সকাল 6টায় লালমনিরহাটের বাঁশপাতারি ছিটমহলে জাতীয় পতাকা উত্তোলন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সফুরা বেগম রুমি। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন স্থানীয়রা।
তাসমিন আফরোজ, সময় সংবাদ। নতুন করে বাংলাদেশের ভূখণ্ডে যোগ হওয়া ছিটমহলগুলোতে খুব শিগগিরই বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন। এছাড়াও সর্বনিম্ন বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর পল্লী বিদ্যুতায়ন বোর্ড সদর দফতরে দেশের ৭৭টি পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারদের এক সম্মেলনে সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোর প্রায় ৭,৫০০ পরিবারকে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথা জানানো হয়। একই অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, খুচরা পর্যায়ে বিদ্যুতের সর্বনিম্ন ব্যবহারকারীদের বিদ্যুৎ বিল আপাতত বাড়ানো হচ্ছে না। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, গ্রাহকদের নতুন সংযোগ দেওয়ার সময় যেন কোনো অতিরিক্ত অর্থ প্রদান করতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে জেনারেল ম্যানেজারদের। আর এই বিল স্যার আপনার ইয়াতে ৩টা আমার সমিতি স্যার কুড়িগ্রাম, নীলফামারী এবং ঠাকুরগাঁও আমরা স্যার অ্যাসেস করেছি স্যার। আমাদের ছিটমহলের সংখ্যা ২৭টা স্যার, এবং এখানে প্রায় ৭,৮০০ পরিবারকে আমরা স্যার বিদ্যুৎ সংযোগ দিতে পারবো। এই জন্য প্রয়োজন হবে ১৫১ কিলোমিটার এসএস 2 আমরা করেছি, এবং দ্রুততার সাথে ওখানে বিদ্যুৎ দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ স্যার। নিম্ন পর্যায়ে লাইফ লাইনের বিদ্যুতের দাম আগামীতে বৃদ্ধি হবে না, আমরা সেই জায়গাটা রাখতে চাই। আমাদের সাধারণ জনগণ যারা আছেন তারা মাত্র বিদ্যুতের সুবিধা পাচ্ছেন, সেই জায়গায় এই মুহূর্তে আমরা তাদের উপর এক্সট্রা বার্ডেন দিতে চাই না। 76% গ্রাহক বিগত সময় থেকে এখনকার সময় বিদ্যুতের অবস্থার জন্য তারা স্যাটিসফাইড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 15ই আগস্টের হামলা শুধু একটি পরিবারের উপর হামলা ছিল না, ছিল পুরো বাঙালি জাতির ওপর আঘাত। ৭৫-এর ওই হামলার মধ্য দিয়ে পুরো বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার নীল নকশা করা হয়েছিল। ধানমন্ডির ৩২ নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শোকের ৪০ বছর, ৭৫-এর 15ই আগস্ট থেকে দীর্ঘ এই সময় জুড়ে বেদনার স্মৃতি বয়ে বেড়ানো ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়ি, যেখানে নৃশংসভাবে হত্যা করা হয় জাতির জনক এবং তার পরিবারের সদস্যদের। তাই শোকের মাসের প্রথম দিনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতি জড়ানো এই বাড়ির প্রাঙ্গণে জাতির জনকের কন্যা শেখ হাসিনা আবেগঘন কণ্ঠে স্মরণ করলেন জাতির পিতা আর পরিবারের অন্য সদস্যদের। 15ই আগস্টের আঘাতটা একটা পরিবারের উপরই আঘাত এনেছিল, কিন্তু প্রকৃতপক্ষে সেটা শুধু পরিবারের উপর আঘাত ছিল না, সেটা ছিল বাঙালি জাতির এই যে বিজয়, উত্থান, একটি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং হানাদার পাকিস্তানি বাহিনীকে মুক্তিযুদ্ধের মাধ্যমে পরাজিত করা, এই পরাজয়ের প্রতিশোধ গ্রহণটাই ছিল এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য, যেন বাঙালি জাতি কখনো আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ হেঁটেছে উল্টো পথে, আর তাই জাতির জনকের অসমাপ্ত কাজ শেষ করতে আর স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হাজার প্রতিকূলতা মাথায় নিয়েই দেশে ফেরেন তিনি। যে বাংলা লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, যে বাংলা দেশ জাতির পিতার হাতে গড়া, সেই বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যেন উন্নত জীবন পায়, বাংলাদেশকে কেউ যেন আর অবহেলার চোখে দেখতে না পারে, বিশ্ব সবাই যেন মর্যাদার আসন নিয়ে বাঙালি জাতি চলতে পারে, সেদিকে লক্ষ্য রেখে এই প্রতিটি কর্মসূচি হাতে নিয়েছি, তা বাস্তবায়ন করে যাচ্ছি। পরে জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৪০ দিনের কর্মসূচির প্রথম দিনে টুঙ্গিপাড়ায় তার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। পরে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বঙ্গবন্ধু পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান নেতারা।
বঙ্গবন্ধুর হত্যাকারী যারা এখনো বিদেশে পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে আনার প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আজ হোক কাল হোক তাদেরকে ইনশাল্লাহ দেশে এনে আমরা বিচারের কাঠগড়ায় আমরা দাঁড় করিয়েছি এবং তাদের যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে সেটা কার্যকর করা হবে। 2019 সালের 29শে জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার অধীনে। কোনো রূপরেখা, কোনো অন্য বিকল্প কোনো চিন্তা নাই এবং কোনো বিকল্প চিন্তার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ যাবে না। আগামী নির্বাচন হবে সেটা বর্তমান যে সংবিধানের অনুযায়ী এবং আমরা আশা করি যে সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। ইলেকশন বয়কট করা ইটস নট এ গুড পলিটিক্স। সুতরাং আবার যদি বিএনপি আপনার নির্বাচন বর্জন করে তাহলে তাদের অস্তিত্বই থাকবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অংশগ্রহণ করবে বলে দলীয় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে গুলশান কার্যালয়ে রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে বক্তব্য রাখেন বেগম জিয়া। এ সময় কম বয়সীদের ভোটার করায় নির্বাচন কমিশনের পদত্যাগেরও দাবি জানান তিনি। আমরা নির্বাচন চাই এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, কিন্তু সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। এটা পরিষ্কার। আমরা গণতান্ত্রিক দল, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতে জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি। এই প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিতে হবে। প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কখনো কোনো দিন দেশের মানুষের কল্যাণ করা যায় না। বিএনপি আমরা প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা করব না। ইলেকশন কমিশন আজকে সংবিধান বিরোধী কাজ করছে। আজকে নাবালকদের তারা ভোটার বানাচ্ছে, 14 বছরেরকে 18 বছর বানায় ভোটার করতেছে ইলেকশন কমিশন। রাত 11টার সময় আরো থাকছে। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে গণভোট আগামী বছর ভাবিয়ে তুলেছে শত শত বাংলাদেশি পরিবারকে। দর্শক, পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর পাইলিং এর কাজ নিয়ে একটি রিপোর্ট। টেস্ট পাইলিং এর কাজ চলছে, অপেক্ষা এখন পদ্মা সেতুর মূল পাইলিং এর। আগামী অক্টোবরে শুরু হয়ে যাবে সেটাও। মুন্সিগঞ্জের মাওয়ায় চীনা কোম্পানির বিশাল ওয়ার্কশপে চলছে এই পাইল নির্মাণের কাজ। এখন পর্যন্ত টেস্ট পাইলের ফলাফল সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাওয়া এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প, তার কর্মযোগ্য তাই বিশাল। সেতু দায়িত্বে চীনের মেজর ব্রিজ কোম্পানি বিশাল এলাকা নিয়ে মুন্সিগঞ্জের মাওয়ায় তাদের গড়ে তোলা ওয়ার্কশপে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বানানো হচ্ছে পদ্মা সেতুর পাইল। 6.15 কিলোমিটার পদ্মা সেতুতে পাইল বসানো হবে 264টি। এর মধ্যে চীন থেকে চলে এসেছে 12,000 টন স্টিল প্লেট, যেটি দিয়ে আপাতত নির্মাণ করা যাবে 20টি পাইল। সমুদ্রপথে আসছে আরও 1,30,000 টন স্টিল প্লেট। একটি স্টিল প্লেট দিয়ে তৈরি করা হবে 3.2 মিটার উচ্চতার পাইল। তবে তার আগে বুয়েটের পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে আমদানিকৃত স্টিলের মান। মাওয়া ওয়ার্কশপে নির্মিত ছোট 8টি পাইলকে জোড়া লাগিয়ে নিয়ে যাওয়া হবে নির্ধারিত স্থানে। এরপর এরকম বড় 4টি পাইলকে জোড়া লাগিয়ে চূড়ান্ত 120 মিটার দৈর্ঘ্যের একটি পাইল তৈরি করা হবে। কর্মকর্তারা বলছেন অক্টোবরের মধ্যেই মূল পাইল বসানো সম্ভব হবে। পাইলগুলো বসানোর পরে আমাদের পাইল ক্যাপ করতে হবে, তারপরে পিয়ার করতে হবে, যেটাকে আমরা আমাদের লোকজন খুঁটি বলে। পিয়ার তৈরি করব, তার উপরে আমাদের সুপার স্ট্রাকচারগুলো দিয়ে বসবে এবং সুপার স্ট্রাকচারের ম্যাটেরিয়ালসগুলো চায়নায় অলরেডি প্রস্তুত হচ্ছে। এর আগে 3টি টেস্ট পাইল এবং বায়োডাক্টের জন্য 4টি পাইল বসানো হয়েছে। একটি টেস্ট পাইলের উপর 4,000 টন ওজন চাপিয়ে পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপরই মূল পাইলের দৈর্ঘ্য নির্ধারণ করা হবে। আমাদের পাইল এখনো কোনো সেটেলমেন্ট করে নাই বেশি, আমাদের এখনো স্যাটিসফ্যাকশনের মধ্যেই আছে। পাইল লোডটা দেখে আমাদের ডেপথটা ঠিক করা, যে কতটুকু আমার দিতে হবে। রেজাল্ট দেখে যদি বেশি ভালো না, তখন আমাদের লেন্থ বাড়াতে হতে পারে। আবার রেজাল্ট যদি স্যাটিসফ্যাক্টরি থাকে, তাহলে এই লেন্থে আমাদের যে 120 মিটার নির্ধারিত আছে 120 মিটারই থাকে। পাইল বসানোর ওয়ার্কশপটির পাশেই সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার নির্মাণের জন্য 1300 মিটার দৈর্ঘ্যের আরেকটি ওয়ার্কশপ নির্মাণের কাজ চলছে। পদ্মা সেতুর যে বিশাল কর্মযজ্ঞ, তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং বলা হচ্ছে পাইল বসানোকে। আর বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে মাওয়ার ওয়ার্কশপে নির্মিত এই পাইলগুলো নদীতে নিয়ে যাওয়ার পর তার উপর সাবস্ট্রাকচার ও সুপারস্ট্রাকচার বসানো হলেই মূলত দৃশ্যমান হয়ে উঠবে স্বপ্নের পদ্মা সেতু।
এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বান্দরবানের লামা উপজেলার হাসপাতাল পাড়ায় পাহাড় ধসে মারা গেছেন 6 জন। পুলিশ জানায় টানা বর্ষণের কারণে গতরাত 2টার দিকে পাহাড়ের পাদদেশে থাকা বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে মারা যান 4 জন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে তার মৃত্যু হয়। পরে বিকেলে এ ঘটনায় নিখোঁজ আরও একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত প্রত্যেকের পরিবারকে 10,000 টাকা আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। এদিকে জেলায় বৃষ্টি অব্যাহত থাকায় এখনও তলিয়ে আছে বেশিরভাগ সড়ক। এছাড়া সুয়ালোক এলাকায় ব্রিজ দেবে যাওয়ায় এখনও বন্ধ রয়েছে সারা দেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে অতি বর্ষণে ছোট ফেনী নদীর তীরবর্তী ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে 2টি ইউনিয়নের আরও 13টি গ্রাম। এ নিয়ে প্লাবিত গ্রামের সংখ্যা দাঁড়িয়েছে 81তে। চরম দুর্ভোগে পড়ে সেখানকার বানভাসীরা এখন দিশেহারা। আর জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা বাড়ানো হবে। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আত্মীয় স্বজনের রিপোর্ট। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সাগর উত্তাল থাকায় নামছে না ছোট ফেনী নদীর পানি। ভাটির এ নদীর উজান থেকে আসা অতিবর্ষণ ভারতের ত্রিপুরার পাহাড়ি অঞ্চলের ঢলে চাপও বাড়ছে। নতুন করে তলিয়ে গেছে ফেনীর দাগনভূঞার রামনগর ও একুপুর ইউনিয়নের আরও 13টি গ্রাম। পানি বেড়েছে আগের ফেনী সদর উপজেলার সরসদী ও পাঁচগাছিয়া ইউনিয়নের 26টি এবং দাগনভূঞা উপজেলার রাজাপুর সিন্দুরপুর ও জাইলস্কর ইউনিয়নের 34টি গ্রামে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 1.5 লক্ষাধিক মানুষ। পানির স্থায়িত্ব বাড়ার সাথে বাড়ছে দুর্ভোগও। বন্ধ অনেক শিক্ষা প্রতিষ্ঠান, বিচ্ছিন্ন অনেক গ্রামের যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ। এ অবস্থায় সরকারি ত্রাণ তহবিল থেকে বানভাসী পরিবার পিছু বিতরণ করা হচ্ছে 10 কেজি চাল, 50টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও 10 প্যাকেট স্যালাইন সহ শুকনো খাবার। চারিদিকে পানি, আমরা কাজ নাই কাম নাই, কিভাবে চলুম, কিভাবে খামু? এই পানিতে গোসল করায় সব বাচ্চার অসুখ, বিসি বেচরা সত্যি মাটি দেওয়া নিতেছে, এখন গর্দাতে পড়ে গেছে, অনেকগুলো পড়ে গেছে, 2-1টা হয়তো বাকি আছে। আর গরু ছাগল হাঁস মুরগি নিয়ে আমরা বহুত বিপাকে আছি। জেলা প্রশাসন জানায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। দুর্ভোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত ত্রাণ বিতরণ চলবে। আমাদের ত্রাণের কোনো সমস্যা নেই। আগামী দিনও যদি এই পানি না সরে তাহলে আমাদের ত্রাণ সহযোগিতা অব্যাহত থাকবে। গত 22 জুলাই ভোর 6টা থেকে 31 জুলাই ভোর 6টা পর্যন্ত ফেনীর আবহাওয়া অফিস মোট বৃষ্টিপাত রেকর্ড করেছে 432 মিলিমিটার। হাতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। পরীক্ষায় আগের পদ্ধতি পুনর্বহালের দাবিতে সারা দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা ও আশপাশের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ সময় তারা অভিযোগ করেন 2012 সালের নতুন কারিকুলাম অনুযায়ী ক্যারি অন প্রথা বিলুপ্ত করায় শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকে 6 মাস পিছিয়ে যাবেন। এই পদ্ধতি বাতিলের ফলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ইন্টার্ন চিকিৎসক সংকট সহ ছাত্রাবাসগুলোতে তীব্র আবাসন সংকট দেখা দেবে বলেও দাবি করেন তারা। এছাড়া এর ফলে বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটা বড় অংশ আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন বলেও দাবি করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে সমবেত হন আন্দোলনরত শিক্ষার্থীরা। মাগুরা ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের সময় মায়ের পেটে গুলিবিদ্ধ সেই নবজাতকের অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসার জন্য গঠন করা 10 সদস্যের মেডিকেল বোর্ড এ কথা জানিয়েছে। শিশুটিকে মায়ের কাছে নেওয়া সম্ভব না হলেও তাকে বুকের দুধ খাওয়ানো হচ্ছে। ঢাকা মেডিকেলের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা নবজাতকের রক্তে বিলিরুবিনের মাত্রা কমে এসেছে। তবে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকায় তাকে রক্ত দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক। গত 23 জুলাই মাগুরার দুয়ারপাড়ায় ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম। এ সময় তার পেটে থাকা শিশুটিও গুলিবিদ্ধ হয়। স্থানীয় হাসপাতালে অপারেশনের পর মারাত্মকভাবে জখম শিশুটির জন্ম হয়। ওই দিনে উন্নত চিকিৎসার জন্য নবজাতককে ঢাকা মেডিকেলে আনা হলেও তার মা নাজমা বেগমকে আনা হয় বৃহস্পতিবার রাতে। 24 আওয়ার্সে বাচ্চার তেমন কোনো সমস্যা হয়নি, বাচ্চা ফুড টলারেট করেছে, সেজন্য আজকে আমরা আবার ডোজটা বাড়িয়ে দিয়েছি। আজকে 5 ml করে 3 আওয়ার দিচ্ছি। মার সাথে আমি নিজেও পার্সোনালি কথা বলেছি, জিজ্ঞেস করেছি আপনি বাচ্চার সাথে দেখা করতে চান? বলছে যে আমি একটু অসুস্থ, এই জন্য এখন দেখা করতে চাচ্ছি না, একটু ভালো হয়ে দেখা করবো। এভরিডে ওর কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করছি। ও যেমন বিলিরুবিন লেভেলটা বেশি ছিল বলেই আমরা আসলে এনআইসিইউতে নিয়েছি ফটোথেরাপি দেওয়ার জন্য। তো ফটোথেরাপি দেওয়ার ফলে যে বিলিরুবিন লেভেলটা আগে 17 ছিল, সেটা গতকাল আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি ওটা 13 নেমে এসছে ভালোর দিকে। আর হিমোগ্লোবিন লেভেলটা
13ই আছে, 13 ইয়ার। তো তাতে আজকে বোর্ডে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা কিছুটা ব্লাড ট্রান্সফিউশন ওকে দিব। অধিক সুযোগ সুবিধা লাভের আশায় গত কয়েক বছরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে শত শত বাংলাদেশি পরিবার যান ব্রিটেনে। তবে নতুন সরকার আসার পর থেকেই বেশ আলোচিত হয়ে উঠেছে ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকার বিষয়টি। এ ব্যাপারে আগামী বছর গণভোটের প্রস্তুতি অনেকটাই নিশ্চিত। বিষয়টি ভাবিয়ে তুলেছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা শত শত বাংলাদেশি পরিবারকে। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেন থাকা না থাকার প্রশ্নে আগামী বছরের মাঝামাঝি সময়ে গণভোটের প্রস্তুতি নিচ্ছেন কনজারভেটিভ সরকার প্রধান ডেভিড ক্যামেরন। আর এটি বেশ ভাবিয়ে তুলেছে গত কয়েক বছরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ব্রিটেনে আসা বাংলাদেশি সহ শত শত পরিবারকে। সন্তানদের পড়ালেখা সহ নানা সুযোগ সুবিধার কারণে ব্রিটেনে আসেন এদের বেশিরভাগই। এতে তাদের ছেড়ে আসতে হয়েছে দীর্ঘদিনের চাকরি কিংবা প্রতিষ্ঠিত ব্যবসা। ইউকেতে আসার পরে এখান থেকে তো নতুন করে শুরু করতে হয়েছে, মানে একেবারে জিরো থেকে। আর এই শুরু করাটা বা এই সামনের পথগুলো অবশ্যই একটু কণ্টকাকীর্ণ। তাছাড়া পড়ালেখা শেষ করে চাকুরির ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোতে বর্ণ বৈষম্য বেশ লক্ষণীয়। ব্রিটেনে আসার ক্ষেত্রে এটিও অন্যতম একটি কারণ। ব্রিটেনে বড় জায়গায় যে দেখছে যে এখানে তার যোগ্যতা থাকলে সে ভালো একটা অবস্থানে যেতে পারছে, কিন্তু ইটালিতে এটা এখনো পর্যন্ত আমরা দেখছি না। হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে তো আমার বাচ্চাকে আমি ফেলে রাখতে পারি না। ব্রিটেনে এসে এসব পরিবারের সন্তানেরা বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতি চর্চার সুযোগ পাচ্ছে, যা আগে ইউরোপের দেশগুলোতে সম্ভব ছিল না। বাচ্চারা ব্রিটেনে এসে বাংলা সংস্কৃতিটাকে লালন করতে পারছে, যেটা ইটালিতে ছিল না। ব্রিটেনে এসে এখানে আমার বাংলা আর ইংলিশ দুইটাই একসাথে ডেভেলপ হচ্ছে। ব্রিটেন যদি ইউরোপীয় ইউনিয়নে না থাকে তবে বিপাকে পড়বেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা বাংলাদেশি পরিবারগুলো। ইউরোজোন থেকে ব্রিটিশ বেরিয়ে আসে, তাহলে এমন হতে পারে এখানে যে সমস্ত ফ্যামিলিগুলো আসছে তারা তাদের বাচ্চাদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে তাদেরকে আবার তার নিজের দেশে অথবা ইউরোপের যে দেশ থেকে এসছে সে দেশে ফিরে যেতে হবে। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেন থাকা না থাকার বিষয়টি নিয়ে নানা প্রস্তাবনা আলোচিত হচ্ছে ইউরোপীয় পার্লামেন্টে। তবে পুরো বিষয়টি এখন নির্ভর করছে ব্রিটেনবাসীর সম্ভাব্য গণভোটের উপর। নিজ পরিবার ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে দীর্ঘদিনের ইউরোপের প্রবাস জীবন ছেড়ে যারা এই ব্রিটেনে এসেছেন, নতুন সরকারের কঠোর ইমিগ্রেশন নীতিমালার কারণে তারা এখন রয়েছেন উদ্বেগ উৎকণ্ঠায়। চিন্তায় রয়েছেন কখন না ফিরে যেতে হয় আবারও ইউরোপে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মীতে তরুণী গণধর্ষণের ঘটনায় জড়িত 4 জনের মধ্যে 3 জনকে আটক করেছে পুলিশ। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন খান জানান, ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না আসায় পুলিশ একদিন পর শুক্রবার সকালে তা জানতে পারে। ঘটনাটি জানার পরপরই অভিযান চালিয়ে 3 জনকে আটক করে পুলিশ। পরে আটককৃতদের ছবি তরুণীকে দেখিয়ে তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়। তরুণীর জবানবন্দি অনুযায়ী বাকি একজনকে আটকের প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানায় পুলিশ। জানা যায়, ধর্ষণের শিকার মেয়েটি সুপারশপ প্রতিষ্ঠান স্বপ্নে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। ঘটনার দিন কাজ শেষে বাসায় ফেরার পথে একই প্রতিষ্ঠানের কর্মচারী আরিফ ও তার 2 সহযোগী তাকে ধরে নিয়ে আজমপুরের একটি নির্মাণাধীন ভবনে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করে। ইসরায়েলকে বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধের আহ্বান জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। ইরানের দাবি, পরমাণু চুক্তির মাধ্যমে বিশ্বে পারমাণবিক অস্ত্রত্যাগের ধারাবাহিকতার শুভ সূচনা করেছে তারা। শুক্রবার ব্রিটেন ভিত্তিক দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের 5 পরাশক্তি ও জার্মানির সঙ্গে চুক্তির পর যুদ্ধাস্ত্র তৈরিতে পারমাণবিক ক্ষমতার ব্যবহারের বিষয়ে বিশ্বকে নিরুৎসাহিত করছে ইরান। বিশ্বের প্রতিটি দেশেরই পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষা বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। জারিফ গণমাধ্যমকে জানান, এই চুক্তির মাধ্যমে বিশ্বকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সচেষ্ট হয়েছে তেহরান। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্র ও কানাডার পক্ষ থেকে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে তেহরান। এমনকি আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর পর্যবেক্ষকদেরও এক্ষেত্রে কিছু কিছু বিধিনিষেধ থাকবে বলে জানিয়েছে তারা।
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। আবারও বৃষ্টি জয়ী হলো। দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও একটি বলও মাঠে গড়ায়নি। তাই কয়েক দফা চেষ্টার পর ম্যাচ রেফারি ক্রিস ব্রড তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। প্রথম দিনে 8 উইকেটে 246 রান সংগ্রহ বাংলাদেশের। 13 রানে অপরাজিত থাকা নাসির হোসেন নতুন ব্যাটসম্যানের সঙ্গে তৃতীয় দিনের খেলা শুরু করার কথা ছিল। সকাল থেকেই বৃষ্টির কারণে পিচ কাভার দিয়ে প্রায় পুরো মাঠ ঢেকে রাখা হয়। আউটফিল্ডে জমে হালকা পানি, তাই ভেসে যায় প্রথম সেশনের খেলা। পরে ম্যাচ অফিসিয়ালরা দ্বিতীয় দফা মাঠ পরিদর্শন করে জানান 2:45 খেলা শুরু হবে। কিন্তু আবারও বেরসিক বৃষ্টি হানা দিলে খেলা আর শুরু করা সম্ভব হয়নি। সিরিজের প্রথম টেস্টে টানা 2 দিন বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় ম্যাচ ড্র হয়েছিল। রাত 11টার সময় এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশে যুক্ত হওয়া 111 ছিটমহলে উড়ল লাল সবুজের পতাকা। 68 বছর পর মিলল জাতীয়তার স্বীকৃতি। 15 আগস্টের হামলা শুধু একটি পরিবারের ওপর নয়, পুরো বাঙালি জাতির ওপর আঘাত, বললেন প্রধানমন্ত্রী। শোকাবহ আগস্টে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। নির্বাচন নিয়ে আগের অবস্থানেই বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি বেগম খালেদা জিয়ার। বান্দরবানের লামায় পাহাড় ধসে 6 জনের মৃত্যু। সারা দেশের সঙ্গে আজও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এবং মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ নবজাতকের অবস্থা স্থিতিশীল, জানালো 10 সদস্যের মেডিকেল বোর্ড। সান্নিধ্যে না এলেও দেয়া হচ্ছে মায়ের দুধ। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।